শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে রাজি বিএনপি। সেক্ষেত্রে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত কোনো কমিটি চায় না দলটি। তবে বিএনপির এই শর্ত অধিকাংশ রাজনৈতিক দল মানবে না বলে মনে করে জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ বিভিন্ন দল। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়েও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এস এম আরিফের রিপোর্ট। দ্বিতীয় দফায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ষষ্ঠ দিনের মতো সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো। কয়েকটি দলের আপত্তির মুখে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ নামে এ বিষয়ে পুনরায় আলোচনা হয় এদিন। পাশাপাশি প্রস্তাবিত কমিটিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাদ দিয়ে কাঠামোগত পরিবর্তন আনা হয় কমিশনের পক্ষ থেকে। তবে বিএনপি সহ কয়েকটি দল এই কমিটি না হওয়ার পক্ষে আগের অবস্থানে অটল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে একমত হতে শর্ত জুড়ে দেওয়ার কথা জানায় দলটি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। বিএনপির এই শর্ত অধিকাংশ রাজনৈতিক দল মানবে না বলে মনে করে জামাত, এনসিপি সহ বিভিন্ন দল। এ ব্যাপারে হাউজের অধিকাংশ দলই একমত পোষণ করেননি। আমরা উল্টা প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা আমাদের কমিটির এই প্রস্তাবটাকে সমর্থন দেন, যেহেতু অধিকাংশ দল এটা সাপোর্ট করেছে। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে আমরা বিবেচনা করব। আমরা মনে করি এইখানে বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না, কারণ প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয়। বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিন রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংস্কার নিয়েও আলোচনা হয় বৈঠকে। তবে এ বিষয়েও কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি। তবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা, এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। অমীমাংসিত বিষয় নিয়ে আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে পুনরায় আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা চলছে জানিয়ে এটাকে মানবতার শত্রু হিসেবে আখ্যায়িত করেন তিনি। নির্যাতিতদের সমর্থনে জাতীয় সংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইলিয়াস মানপারের রিপোর্ট। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, দেশে দেশে এক ভয়ঙ্কর হানাহানি ও রক্তারক্তি অব্যাহত থাকায় বিশ্বের অসংখ্য মানুষ নিহত ও আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। বিভিন্ন রাষ্ট্রে বিরোধীদের ওপর সীমাহীন ক্রোধে ভয়ানক দমনপীড়ন চলছে। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আর যেন একমাত্রিক রাষ্ট্রের পূর্ণ পরিবর্তন না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে যে মব সৃষ্টি হচ্ছে সেই মবের রানী হচ্ছেন শেখ হাসিনা। যারা মব সৃষ্টি করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে। আপনারা তো দৃষ্টান্ত রেখে যাবেন, নির্বাচিত সরকার আপনাদের ভালো দৃষ্টান্তগুলো
নিশ্চয়ই তারা অনুসরণ করে তারা আরও ভালো কিছু করার চেষ্টা করবে। 5 আগস্ট পরবর্তী 157 জন মানুষকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে মারধরের ঘটনায় গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও মামলার প্রধান আসামি মোজাম্মেল হক ঝালি সহ 3 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এ আদেশ দেন। 23 জুন রাতে সেনাবাহিনীর একটি দল হানিফকে উত্তরা এলাকা থেকে আটক করে। মঙ্গলবার আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কথাবার্তার লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তিনি আশা করেন আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তার লাগাম টেনে ধরবেন এবং নগর ভবনে বর্তমান স্থিতিশীল অবস্থা বিনষ্ট করবেন না। যদি তা না হয় তাহলে তার শপথের দাবিতে চলমান আন্দোলন নগর ভবন ছাড়িয়ে রাজপথে গড়াবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির নেতা। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল। তারা আওয়ামী ফ্যাসিস্ট আমলের মেয়রদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দুর্নীতি লুটপাট করেছে। তাদের মূল হোতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করার হোতা গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। দল নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হলে বিএনপি যে কোনো সময় অংশ নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে সরকারের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের খুঁজে বের করে সরাতে হবে। মাই টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে মেজর হাসিফ এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পলায়নের পর রাষ্ট্র পুনর্গঠনের সংস্কার নিয়ে নানা দৌড়ঝাঁপ শুরু হলেও এর পাশাপাশি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। নির্বাচনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ন্যূনতম সংস্কারের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। সংস্কারে মতামত দেওয়ার পাশাপাশি নির্বাচনী বৈতরণী পার হতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এমতাবস্থায় নির্বাচনের জন্য বিএনপি কতটা প্রস্তুত তা নিয়ে মাই টিভির সাথে কথা হয় দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। আমরা সবসময় নির্বাচনের প্রস্তুত। বাংলাদেশের মানুষ তো ভোট দিতে চায়, গণতন্ত্র চায়। এই দেশটি স্বাধীন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 1971 সালে। আমরাই অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশটিকে স্বাধীন করেছিলাম। আজকে গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ তো ক্ষমতা থাকার জন্য এহেন কর্মকাণ্ড নাই যে তারা না করেছে, এবং বিরোধী দলগুলোকে মামলা মোকদ্দমা দিয়ে জেলখানার মধ্যে পুরে রেখে বিরোধী দল ছাড়াই তারা নির্বাচন করেছে। সাধারণ ভোটাররা ঘর থেকে বেরোতে পারেনি, দিনের ভোট রাতে করেছে, এবং তারা বিভিন্ন বাহিনী দিয়ে রাতেই ব্যালট বাক্স ভর্তি করেছে অবৈধভাবে ভোট প্রদান করে। এইভাবে তাদের এই অত্যাচার নির্যাতনের ফলে জনগণের মধ্যে ক্ষোভ জমেছে, তাদের রুদ্ররশ্মি এদের পতন হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ভোটাধিকার হরণকারী প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরাতে হবে। এখন নির্বাচনে বাধা রয়েছে যে পুলিশ বাহিনী এবং অ্যাডমিনিস্ট্রেশনে পতিত স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। এটাকে ক্লিন করে এবং নিরপেক্ষতা আনতে হবে। নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে প্রশাসন এবং পুলিশ বাহিনী গঠিত হতে হবে, তাহলেই নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। ফ্যাসিবাদের পতন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের শিক্ষা নিয়ে আগামীতে দেশ পরিচালনা করা উচিত বলে মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা। যাদেরকে জনগণ নির্বাচিত করবে তারা যেন মনে করে যে 5 বছরের জন্য তারা এই দেশটাকে তাদের পকেটে পুরে দেওয়ার জন্য পায়নি, এবং জনকল্যাণী হওয়া উচিত প্রত্যেক রাজনৈতিক দলের মুখ্য আদর্শ, এবং জনগণ দেখবে যে গণতন্ত্র যেন কোনোভাবেই ব্যাহত না হয়। এই ব্যাপারে বিএনপি অত্যন্ত সচেতন রয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী। এছাড়া জাতীয় নির্বাচন ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমে চায় দলটি। দাঁড়িপাল্লার প্রতীক সহ নিবন্ধন ফেরত পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে জামায়াত ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জামাত। তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মেই সরকার থাকুক না কেন, নির্বাচনের আগে একটি সরকার আছে এবং থাকবে। সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয় তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতে আনে। নির্বিঘ্নে ভোটাররা যেন ভোট দিতে পারে সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি, কালো টাকার প্রভাবমুক্ত করা, মনোনয়ন বাণিজ্য বন্ধ এবং প্রবাসীদের ভোট নিশ্চিত করতে সিইসির কাছে দাবি জানিয়েছেন জামাত। লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে। কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্য হয় এটাও বন্ধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। এরপর নির্বাচনী আসন 1986 থেকে 2001 সাল পর্যন্ত যেভাবে ছিল তার পুনর্বহালের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে বেশ কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীরা। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। শহীদদের আকাঙ্ক্ষার দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক ও নিরাপত্তার বাংলাদেশ বিনির্মাণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন বাংলাদেশে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে কাফরুল থানা কর্তৃক আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মিফতাক আলীর রিপোর্টে। বিকেলে জামাতে ইসলামীর রাজধানীর কাফরুল থানার আয়োজনে পথসভায় বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ইসলামী দলের পক্ষে প্রতিনিধি হলে তারা দেশের শাসক নয় বরং সেবক হবেন এবং শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে জামাত প্রতিশ্রুতিবদ্ধ। বৈষম্যহীন বাংলাদেশটাই ছিল আমাদের তরুণ সমাজের দাবি। আমরা তাদের রক্তের প্রতি সম্মান দেখাতে চাই, বেঈমানি করতে পারবো না। এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ বৈষম্যহীন একটা মর্যাদাপূর্ণ সমাজ, একটা নিরাপদ সমাজ, একটা মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানবরচিত মতবাদ 54 বছরের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। ইসলামী শক্তিকে বিজয়ী করার জন্য সমঝোতা করে হলেও বাংলাদেশের জাতীয় সংসদ হবে ইসলামের সংসদ, কোরআনের সংসদ, আল্লাহ এবং আল্লাহ রসুলের সংসদে পরিণত হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর জামাতের আমির সেলিমউদ্দিন সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। ইনশাআল্লাহ একটা শান্তির বাংলাদেশ তৈরি হবে। সেই বাংলাদেশ বিনির্মাণে জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ আছে। মিফতাক আলী, মাইটিভি, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালে নির্বাচনের সময় কাজী হাবিবুল আওয়াল কমিশন ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27.15% ভোট পড়ে বলে জানানো হলেও 1 ঘন্টার ব্যবধানে ভোটের হার 40% বলে উল্লেখ করা হয়, যে কারণে তার বিরুদ্ধে মামলা করে বিএনপি।
পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিআর বিদ্রোহী হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সকালে এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় কমিশন। সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ম. ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে। সময় মতো সামরিক ব্যবস্থা নেওয়া হলে হত্যাকাণ্ড কমানো যেত। সাইদুর রহমান আবির আছেন বিস্তারিত রিপোর্টে। পিলখানা সংগঠিত নারকীয় হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন। এতে বক্তব্য রাখেন কমিশন প্রধান সাবেক বিডিআর মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান। শহীদ পরিবারের সদস্যের সাথে মত বিনিময় এবং সাক্ষ্য গ্রহণ 6 জনের বিস্তারিত জবানবন্দি নেওয়া হয়েছে। সকল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে 2টি সম্মেলন করা হয়েছে। বেঁচে ফিরে আসা অফিসারদের জবানবন্দি 15 জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। কারাগারে দণ্ডপ্রাপ্ত 25 জন বিডিআর সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা ঘটনার বর্ণনা দিয়েছেন এবং ঘটনার সাথে কারা জড়িত সে সম্পর্কে নানা ধরনের তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। ইতিমধ্যেই এই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের 2 নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক তারা ইমেইলের মাধ্যমে কমিশনের কাছে তাদের বক্তব্য পাঠিয়েছেন। 2 জন পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানক, এই 2 জন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আবার সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। এটা প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে কমিশন যাচাই বাছাই করছে এবং যেসব ব্যক্তি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তাদের সঙ্গে যোগাযোগে সংশ্লিষ্ট দেশের এম্বাসির সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অনেক ধন্যবাদ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিতর্ক ওঠায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত হন তিনি। পরে টিটুকে নিয়ে বিতর্ক দেখা দেয় আদালত স্টেট ডিফেন্স থেকে সরিয়ে দেন তাকে। নতুন স্টেট ডিফেন্স হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত দেন। সবকিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আসলে প্রতিটি মামলা আমাদের কাছে আসলে একটা ভিন্ন ধরনের একটা আবেগ থাকে। মামলার প্রশ্নে আমরা মামলাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা আসামি। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্লাস্টিক পৃথিবীর সকল মানুষের জন্য বিষ উল্লেখ করে পরিবেশ ধ্বংস করা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দর্শক, বিস্তারিত রিপোর্টে আছেন আতিকুর রহমান তিতাস। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এবং পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এই প্রতিপাদ্যে উদ্বোধন করা হলো বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025। রাজধানীর আগারগাঁয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির, আমরা আসামি। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পরিবেশ সংরক্ষণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নাই। এই এমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে, মৃত্যু নাই, এই হলো তার বৈশিষ্ট্য।
পরিবেশ দূষণ রোধে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তরুণরাই নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করা যাবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আত্মবিধ্বংসী সিদ্ধান্ত থেকে সবাইকে সরে আসতে হবে। নদী ধ্বংস করে, বন জঙ্গল উজাড় করে, জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যাই কিছু হোক, অবশ্যই এটা উন্নয়ন নয়। এ সময় গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটা বন্ধ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়ন করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আমি আশা করি বন বিভাগ জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে উৎসব মুখরভাবে মেলা ও গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করবে। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পরিবেশ পুরস্কার, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার এবং জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার বিতরণ করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ের মধ্যে আরও 326 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় মারা যাওয়া 2 জন ব্যক্তি পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স 60 ও অপরজনের বয়স 37 বছর। প্রতিবেদনে বলা হয়, নতুন করে ডেঙ্গু আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি 118 জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 36 জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনে আরও 26 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার থেকে বুধবার 499 জনের নমুনা পরীক্ষায় এই রোগী শনাক্ত হয়। এই নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,52,044 জনে। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার 441 জনের নমুনা পরীক্ষায় 21 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। প্রতিনিয়ত যেভাবে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তা উদ্বেগজনক, এমন মন্তব্য করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত সকল সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করা উচিত এবং আইসোলেশন সেন্টার সহ সকল পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের পদক্ষেপের পাশাপাশি সবচেয়ে জরুরি সচেতনতা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত রিপোর্টে রয়েছেন সাইদুর রহমান আবির, যা বিশেষ রিপোর্টে। দেশজুড়ে আবারও করোনা ভাইরাস আতঙ্ক। নতুন করে এই ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বেড়েই চলছে এর গতিবেগ। প্রতিনিয়তই স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হচ্ছে মৃত্যুর খবর বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। এবারে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হচ্ছে চট্টগ্রামে। করোনা ভাইরাসের বিভিন্ন ধরন থাকলেও এবারে দেখা যাচ্ছে ওমিক্রনের মতো ধরনটি সবচেয়ে বেশি। করোনা ভাইরাস কি আবারও মহামারী আকার ধারণ করবে, এমন আতঙ্ক সর্বত্র। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যেসব সময়োপযোগী সঠিক পদক্ষেপ নেওয়ার দরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সব মিলে করোনার একটি নতুন ঢেউ তৈরি হয়েছে এবং ঢেউটি হয়েছে অমিক্রনের যে নামের যে উপধরনটা ছিল তারও আবার কয়েকটা উপধরন তৈরি হয়েছে সেগুলোর জন্য। এবং এই ঢেউটি বাধাহীনভাবে বাড়ছে, অর্থাৎ করোনা প্রতিরোধের যে কার্যক্রম সেটা কিন্তু আমরা একেবারেই করছি না। স্বাস্থ্যবিধি মানা হোক অথবা রোগীকে আলাদা করে ফেলা হোক, সেটা কিন্তু আমরা করছি না। ফলে অনিবার্যভাবে করোনা বৃদ্ধির দিকে যাচ্ছে। এই ঢেউটি কতটা তীব্র হবে অথবা হবে না সেটি হচ্ছে পর্যবেক্ষণ করার বিষয়। সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নিয়ে রয়েছে, করোনা প্রতিরোধের প্রধান পদক্ষেপ হচ্ছে রোগী চিহ্নিত করা। রোগী চিহ্নিত করতে হলে বিপুল পরিমাণে পরীক্ষা করতে হবে দেশের সর্বত্র। সেই পরীক্ষার ব্যবস্থা কিন্তু এখন সীমাবদ্ধ। সরকারের পক্ষ থেকে হাজারো পদক্ষেপ নিলেও নিয়ন্ত্রণ করা কঠিন হবে করোনা সংক্রমণ। দ্রুত নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। তাই সচেতনতার উপর জোর দিয়েছেন
চিকিৎসকরা। পৃথিবীর অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে কিন্তু আক্রান্তের সংখ্যাটা পাওয়া যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে একটু দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু খুব বেশি আতঙ্কিত এখনই হওয়ার সময় কিন্তু আসে নাই, যেহেতু বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু ছড়িয়ে পড়েছে, যার জন্য আমরা আগাম সতর্কতা হিসেবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে জোর দিচ্ছি বেশি। যে উপসর্গ আগের মতো জ্বর থাকে না, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্বর কাশি না থাকলেও ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা এই টাইপের উপসর্গ কিন্তু পাওয়া যাচ্ছে। কিছুটা উপসর্গ তো থাকে, ওই উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সাথে সাথে পরামর্শ নেওয়া উচিত। মানুষের সচেতনতার পাশাপাশি করোনা পরীক্ষা এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখার পরামর্শ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। শেখ হাসিনার পতন নারীদের মাধ্যমে হয়েছে। নারীদের অংশগ্রহণ ছাড়া জুলাই আগস্টে গণঅভ্যুত্থান সম্ভব হতো না। অভ্যুত্থানের পর নারী শহীদদের তালিকা, তাদের গল্পগুলো খুব কমই প্রকাশিত হচ্ছে। ইতিহাসে সবসময় নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় না। এবার অন্তত নারীদের অবদানের সঠিক ইতিহাস তুলে না ধরলে জুলাইয়ের ত্যাগ ও তিতিক্ষা নষ্ট হয়ে যাবে। জুলাই ঘোষণাপত্রে নারীদের ভাবনা শীর্ষক এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বিকেলে ইউনাইটেড পিপলস বাংলাদেশ এই আলোচনার আয়োজন করে। জুলাইয়ে অংশগ্রহণকারী প্রতিটি পর্যায়ের মানুষের অবদান ঠিক কিভাবে জুলাই ঘোষণাপত্রে প্রতিফলিত হওয়া উচিত, এই সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং মানুষের মধ্য থেকে আমরা এই কথাগুলো তুলে আনার চেষ্টা করছি। জুলাইকে আমরা ধারণ করি, লালন করি, স্পিরিটকে লালন করি। আমরা আবারও নামি, দরকার হলে আমরা রাস্তায় আবারও নামি, নেমে আমরা আমাদের যে দাবি দাবা সেটা আমরা আদায় করি। এই জুলাইটা পুরো বাংলাদেশের সকলের, এই জুলাইটা হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের, এই জুলাই হচ্ছে যারা আহত হয়েছে তাদের, এই জুলাই হচ্ছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই জুলাই সকলের। জুলাই তো আসলে একক কোনো গোষ্ঠীর কোনো অর্জন ছিল না। জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের একেবারে প্রত্যেকটা স্তরের, প্রত্যেকটা শ্রেণী পেশার, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের আসলে অংশগ্রহণের মাধ্যমে জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছে। দর্শকের পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ। দেশের বাজারে সনি ওয়্যারলেস নতুন একটি মডেলের নয়েজ ক্যান্সেলিং হেডফোন WH-100XMX6 এর আনুষ্ঠানিক গ্র্যান্ড লঞ্চিং করল সনি র্যাঙ্কস ও তাদের ব্যবসায়িক অংশীদার গ্যাজেট অ্যান্ড গিয়ার। রাজধানীর বনানীতে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চ এবং প্রি বুকিং উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রধান রিকি লুকাস, মোস্তফা ওয়াকি চৌধুরী, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আহসান কবির চৌধুরী, সনি র্যাঙ্কস ইলেকট্রনিক্স, গ্যাজেট অ্যান্ড গিয়ারের অন্যান্য কর্মকর্তাগণ। জানাবো প্রবাস সংবাদ। যুক্তরাষ্ট্রের অস্টিনে গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বর্ণিল সাজসজ্জা, সাহিত্যিকদের পদচারণা আর অজস্র বইপ্রেমীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি সাদাত হোসাইনকে ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পরে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। অস্টিন বইমেলার রূপকার এবং রিদম অফ গ্লোবাল ভিলেজের সভাপতি বিমল সরকার জানান, বইমেলাটি তার দীর্ঘ সাধনার ফসল। বই প্রকাশ, গান, আড্ডা, শিশুদের চিত্রাঙ্কন ও সাহিত্য আলোচনা সব মিলিয়ে এই আয়োজন হয়ে উঠেছিল এক সাহিত্যিক স্বপ্নের বাস্তব রূপ। বিশেষ মুহূর্ত ছিল গ্লোবাল ভিলেজ সাহিত্য পদক প্রদান, যা এবার পেলেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। অনুষ্ঠানে শত শত প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।